ওকে, সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বং পেনপিসি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। পুরো ভিডিওটা ন্যাচারালি ট্রান্সফার রিলেটেড কথায় রয়েছে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রান্সফার মার্কেটে কিন্তু ঝড় উঠছে, একটা ঘূর্ণিঝড় আসছে, কিন্তু সেটাতে কতটা আমরা অ্যাফেক্টেড হব কি হব না জানি না, কিন্তু ট্রান্সফার মার্কেটের ঝড়ে কিন্তু বহু ক্লাব অ্যাফেক্টেড হচ্ছে এবং হতে পারে আগামী দিনে বহু আপডেট কিন্তু উঠে আসছে, যার মধ্যে স্ট্রং কিছু ব্যাপার আজকে বেশ কিছু বেরিয়ে এসেছে। শুরু করব, একে একে শেয়ার করব। প্রথম বিষয়টা কিন্তু বলতে হবে, ইস্টবেঙ্গলের গত কয়েক দিনের একটা বড় টার্গেট এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আবারও হাতছাড়া, সেটা অবশ্যই চেন্নাইন এফসির সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার জিতেশ্বর সিং। 2-3 দিন আগেই তাকে নিয়ে বলেছিলাম যে একটা রিপোর্ট কিন্তু বেরিয়ে এসেছে স্পোর্টস ক্রীড়ার তরফ থেকে, এবং তারা জানিয়েছে, ব্রেকিং করেছে রাহুল, যে চেন্নাই কিন্তু জিতেশ্বরকে ধরে রাখছে। 1 বছরে তার সাথে যে কন্ট্রাক্টটা এক্সটেনশন হয়েছিল সেটাই কিন্তু মান্যতা তারা দিচ্ছে, অর্থাৎ তাকে সেল তারা করছে না। গত কয়েকদিন আগে 98 স্টপেজ তারা ব্রেকিং দিয়েছিল যে ইস্টবেঙ্গল জিতুকে সই করানোর জন্য লিড করছে, বাট পরে মার্কাস একটা টুইটার রিপ্লাই জানায় যে আদেও কি চেন্নাই তাকে সেল করবে, এবং সেই দিনকে জানিয়েছিলাম যে এখানে কোথাও কিন্তু কন্ট্রাডিকশন উঠে আসছে এবং এটা কোথাও ফ্যানেদেরকে কনফিউজ করে। দেখো, অন্য কোথা থেকে কে কি ফিড করলো যে মোবাসিরের সাথে ডিল সোয়াপ হবে, মোবাসি চেন্নাইয়ের দিকে পার্মানেন্ট ডিলে চলে যাবে, জিতেশ্বর আসবে, এগুলোকে ন্যাচারালি কেউ খুব বেশি পাত্তা দেয় না। যাদের ইচ্ছা হয় তারা সেই ফিডগুলোকে খুব ভালোভাবে হজম করে, কিন্তু যারা রিলায়েবল জায়গা রয়েছে সেই জায়গাগুলোর উপর যারা তাকিয়ে থাকে, সেখান থেকে যখন এই ধরনের আপডেট আসে তখন কিন্তু অনেকে কনফিউজড হয়ে যায় যে আদতে কি হচ্ছে ব্যাপারটা। কিন্তু আজকে চেন্নাইন এফসি তারা অফিসিয়ালি মাল্টিপল পোস্ট করে জানিয়ে দিয়েছে যে না, জিতেশ্বর কিন্তু কোথাও যাচ্ছে না। আরও একটা সিজন ওয়েন কোয়েল তার উপরে বিশ্বাস রাখছে, ভরসা রাখছে, এবং জিতেশ্বরও কিন্তু তার যে কন্ট্রাক্ট রয়েছে সেটাকে কমপ্লিট করেই চেন্নাইন এফসি থেকে পরবর্তী যে জার্নি রয়েছে 2025-এ সেটাকে সে ঠিক করবে। এরপর অবশ্যই কথা বলতে হবে যেটা বাংলাদেশ থেকে ব্রেকিং হয়ে উঠে এসেছে, যে বসুন্ধরা কিংস তারা রিসেন্টলি কিন্তু ব্যাক টু ব্যাক 5বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতেছে। তো তাদের টিমের কোচ অস্কার ব্রুজো, তার কাছে কিন্তু আবারও ইন্ডিয়াতে ফিরে আসা তার একটা প্রস্তাব রয়েছে। বেশ কিছু ক্লাবের তরফ থেকে তার কাছে অফার রয়েছে। এবার আমরা জানি যে কিছু ক্লাবের কিন্তু কোচিং পজিশন ভ্যাকেন্ট রয়েছে। এখানে যদি কেউ পার্টিকুলার কনক্লুশন টেনে দেয় ওই ইউর্গেন ক্লিন্সম্যানের ব্যাপারটার মতো, তাহলে কিন্তু ভুল হবে। যেমন কেরালাতে কোচের পজিশন ভ্যাকেন্ট রয়েছে, যেমন জামশেদপুরে কোচ পরিবর্তন হতে পারে, হায়দ্রাবাদ নিজেদেরকে ঠিক করে নিলে কি করবে, কোচ পজিশন ভ্যাকেন্ট রয়েছে, মোহনবাগানে হাবাস থাকবেন না নতুন কোচ আসবেন সেই নিয়ে কিন্তু জল্পনা রয়েছে, বেঙ্গালুরু এফসি জারাগোজার ওপর ভরসা রাখবে না নতুন কোচ নিয়ে আসবে, অবভিয়াসলি আলোচনার জায়গাতে রয়েছে। তো বেশ কিছু ক্লাবস রয়েছে তাদের কিন্তু কোচিং পজিশন ভ্যাকেন্ট রয়েছে বা ভ্যাকেন্ট হতে পারে। তো সেই জায়গাতে অস্কার ব্রুজো, যার এর আগে ইন্ডিয়াতে কিন্তু স্টিন্ট কেটেছে, স্পোর্টিং ক্লাব দ্য গোয়াকে 2টো সিজনে আই লিগে তিনি কোচিং করিয়েছেন, তারপর মুম্বাই সিটি এফসিতে তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন যখন নিকো অ্যানেলকার মতো লেজেন্ডারি মানুষ প্লেয়ার ম্যানেজার হিসেবে মুম্বাইতে ছিল। তারপরে আমরা দেখেছিলাম যে মুম্বাই এফসি, যেটা আই লিগের টিম ছিল মুম্বাই থেকে, তাদের লাস্ট কোচ 2017 সালে, তারপরে টিমটা ডিজলভ হয়ে যায়, অফ হয়ে যায় টিমটা, কর্পোরেট টিম ছিল, সেই টিমের কোচ হিসেবে তিনি কিন্তু দায়িত্ব পালন করেছেন। তারপর তিনি মালদ্বীপসে চলে গেছিলেন এবং 2018 থেকে তিনি বসুন্ধরা কিংসের দায়িত্বে রয়েছেন এবং মাঝখানে বাংলাদেশের ইন্টারিম কোচ হিসাবে কিছু ম্যাচে দায়িত্বে ছিলেন। এবং 2024-এর জুন মাসে কিন্তু অস্কার ব্রুজোর সাথে বসুন্ধরার চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং তারপরেই সম্ভবত মনে করা হচ্ছে যে আইএসএল এর যে অফার রয়েছে সেটাকে তিনি হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন এবং একটা নতুন জার্নি তিনি আবারও স্টার্ট করতে পারেন। তো ইন্ডিয়াতে এলে কোন ক্লাবে কোচ হলে তিনি বেটার হতে পারেন, বা তার যে ফুটবল ভিউটা রয়েছে, তার যে ফুটবল স্টাইলটা রয়েছে, সেটা কোন টিমের ক্ষেত্রে সব থেকে বেশি কাজে দেবে, যে একটা খুব হাই প্রোফাইল টিম যেখানে বড় বড় প্লেয়ার রয়েছে, নাকি একটু লো প্রোফাইল, সেখানে হয়তো খুব নামি দামি প্লেয়ার নেই কিন্তু সেই প্লেয়ারদেরকে কোয়ালিটি ফুটবল খেলিয়ে একটা ভালো রেজাল্ট করানোর রাস্তা তিনি দেখাতে পারেন। এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। কিন্তু এর পাশাপাশি আরও যে প্লেয়ারের নাম বেরিয়েছে সেটা হচ্ছে রবসন রবিনহো। তাকেও কিন্তু অস্কার ব্রুজো ইন্ডিয়াতে নিয়ে আসতে পারেন, এবং এই ক্ষেত্রে 2টো ক্লাবের অফার রয়েছে, যার মধ্যে একটা কিন্তু কলকাতার ক্লাব। দেখো, দীর্ঘদিন ধরে আমরা জানি যে কলকাতা থেকে রবসনের জন্য ভালো অফার কিন্তু অলওয়েজ রিচ করে। পরে ব্রেক হয়ে বেরিয়েছিল যে মোহনবাগান 2023-এ তাকে কোথাও নেওয়ার চেষ্টা করেছিল, বাট এমন একটা তার স্যালারি ডিমান্ড ছিল যেটা সেই মুহূর্তে মোহনবাগান চায়নি যে পে করতে। এরকম না যে মোহনবাগান পে করতে পারেনি, মোহনবাগান চায়নি পে করতে, কারণ এটা একটা হিউজ ডিমান্ড ছিল যেটা হয়তো সে বাংলাদেশে পে পায়, কিন্তু সেটা ইন্ডিয়াতে হবে না। তারপর শোনা যায় যে ইস্টবেঙ্গলের একটা ইন্টারেস্ট রয়েছে এই সিজনের, আপকামিং সিজনে সিগনেচার করানোর জন্য। গত কয়েক মাস আগে থেকে কিন্তু সেটা নিয়ে প্রচুর গুঞ্জন ছিল। তো দেখা যাক কোন কলকাতার ক্লাব ফাইনালি রবসনকে আবারও টার্গেট করছে, নাকি মোহামেডান স্পোর্টিং সেই জায়গাতে ঢুকেছে। বাট মোহামেডানে যেহেতু ব্রাজিলিয়ান উইঙ্গার ফ্রাঙ্কা আসছে, তো সেই জায়গাতে তারা কি করবে
উই হ্যাভ নো সাচ আইডিয়া। এবং তার পাশাপাশি অন্য আইএসএল ক্লাব থেকেও কিন্তু রবসন রবিনহোর জন্য অফার রয়েছে। তো দেখা যাক কী হয়। এই প্লেয়ারটাকে ভীষণভাবে ভালো লাগে, কোয়ালিটি রয়েছে। আর ন্যাচারালি সাউথ আমেরিকান প্লেয়ার, বিশেষ করে ব্রাজিলিয়ান প্লেয়ার যখন আমরা দেখি, একটা তো নস্টালজিয়া কাজ করে যে একটা সময় যখন আমরা ছোটোবেলাতে ফুটবলটা দেখেছি আই লিগে বা NFL-এ, তখন প্রচুর ব্রাজিলিয়ান ফুটবলাররা ছিল যারা কোয়ালিটি তুলে ধরতো, যারা কোথাও টিমগুলোকে প্রায় একার হাতে হ্যান্ডেল করে নিয়ে বেরিয়ে যেত। প্রচুর লেজেন্ডারি প্লেয়ার কিন্তু খেলেছে আই লিগ ক্লাবগুলোর হয়ে। তো সেই জায়গাতে ব্রাজিলিয়ান প্লেয়াররা এলে নিশ্চিতভাবে ভালো হবে। ওদের যে স্কিল রয়েছে, স্ট্যামিনা রয়েছে এবং আমাদের যে এনভায়রনমেন্ট রয়েছে তার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা অনেক বেটার হয়। তো যদি রবসন আসে কোনো ক্লাবে, কলকাতার কোনো ক্লাবে বা আইএসএলের কোনো ক্লাবে, সেটা তোমরা কীভাবে দেখছো অবশ্যই জানিও। অ্যান্ড লাস্ট যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, সেই প্লেয়ার সম্ভবত তার যে সিদ্ধান্ত রয়েছে সেটাকে চূড়ান্ত করার পথে এগোচ্ছে। অ্যান্ড হি ইজ নান আদার দ্যান লালেক মাউইয়া আপুইয়ার রালতে। এবং সেই ডিসিশনটা হতে পারে যে টু জয়েন মোহনবাগান এবং টু প্লে ফর দ্য AFC চ্যাম্পিয়ন্স লিগ 2। এটা ভীষণভাবে কিন্তু স্ট্রংলি উঠে আসছে যে মাল্টিপল ক্লাবসের অফার রয়েছে, যার মধ্যে অবশ্যই ইস্টবেঙ্গল মোহনবাগান রয়েছে। এবং যখন থেকে শোনা গেছে যে মোহনবাগান ইস্টবেঙ্গল মুভ করছে, তখন কিন্তু আরও বেশ কিছু ক্লাব তারা আপুইয়াকে নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপুইয়া কি করবে, গত কয়েকদিনে প্রচুর জল্পনা ছিল। অনেকে বলেছে যে আপুইয়ার কাছে এত অফার রয়েছে, ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে, বাট আপুইয়া সব কিছু ভুলে আপাতত তার এক্সামে মন দিয়েছে। খুব হাতে গোনা স্পোর্টস পার্সন থাকে যারা হয়তো নিজের যে প্রফেশনাল কেরিয়ারটা রয়েছে তার পাশাপাশি যে এডুকেশন রয়েছে সেটাকেও চালিয়ে নিয়ে যেতে চায়। তো তার মধ্যে কিন্তু আপুইয়া অন্যতম এই মুহূর্তে, যেটা একটা এক্সাম্পল যে হ্যাঁ, কোথাও তোমার যে স্পোর্টস রয়েছে, ফুটবল, ক্রিকেট, যাই খেলো না তুমি, তার পাশাপাশি এডুকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ ভীষণভাবে সেটা রোল প্লে করে। আমরা গোটা ওয়ার্ল্ড ফুটবল বা ওয়ার্ল্ডের বিভিন্ন স্পোর্টসেও দেখি যে স্পোর্টস পার্সনরা অনেক সময় কিন্তু পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে নিয়ে যায়। তো সেখানে অনেকে বলেছে যে আপুইয়া যা হচ্ছে মার্কেটের রিউমার, সেখানে হয়তো তার খুব একটা মন নেই, সে পুরোপুরি তার ইউনিভার্সিটি এক্সামের জন্য ব্যস্ত রয়েছে। বাট এই মুহূর্তে যেটা তার এজেন্ট চাইছে বলে মনে করা হচ্ছে যে সে যেন মোহনবাগানে সই করে বা তার মুভটা যেন মোহনবাগানে হয়। এবং এই ক্ষেত্রে মোহনবাগান অন্তত গত কয়েকদিনে বা গত কয়েক সপ্তাহে কিন্তু ভীষণভাবে অপটিমিস্টিক থেকেছে। সব কিছু রেডি করে অফার কিন্তু রিচ করিয়ে ফেলেছে এবং ওর জন্য যেটা লাগবে, যা খরচা লাগবে, সেটাও এই মুহূর্তে পে করার জন্য মোহনবাগান অলওয়েজ রেডি ছিল। তো যদি এই ডিলটা হয় তাহলে নিশ্চিতভাবে আগে বলেছিলাম যে অবশ্যই মাঝমাঠটা কিন্তু স্ট্রং হবে। তার পাশাপাশি একটা জিনিস হবে যে মাঝে মাঠে কিন্তু কম্পিটিশনটা বাড়বে, যে আলটিমেট কোচ কাকে চয়েস করবে, কোচের হাতে কিন্তু অপশনস বেড়ে যাবে। ঠিক একইভাবে একজন প্লেয়ার কে রেগুলার গেম টাইম পাবে, কে রেগুলার ফিচার্ড হবে ফার্স্ট 11-এ, সেখানে কিন্তু একটা হায়ার কম্পিটিশন থাকবে। এবং সেকেন্ড থিং হচ্ছে যে টিম সেখান থেকে কিন্তু একটা হিউজ বেনিফিট পায়, যে আমার টিমে যতজন প্লেয়ার রয়েছে তারা অ্যাটলিস্ট নিজের পজিশনটা ধরে রাখার জন্য যে কম্পিটিশনটা ছুঁড়ে দেবে, সেখানে কোথাও আলটিমেট আমার টিমটা লাভবান হবে। এবং এখানে কোথাও যদি মোহনবাগানে ফাইনালি আপুইয়া সই করে, তাহলে আমার কোথাও একটা আন্দাজ বা আমার কোথাও একটা ধারণা মনে হয় যে মোহনবাগান আর কিন্তু বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের পেছনে নাও যেতে পারে। কারণ এই জায়গাতে আপুইয়াকে পেয়ে যাওয়া, অভিষেকের মতো প্লেয়ার থাকা, দীপক টাঙ্গরির মতো প্লেয়ার থাকা, তো সেখানে আরও একজন বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ডারের পেছনে ইনভেস্ট না করে সেন্ট্রাল মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোকে রেখে দেওয়া এবং দুজন সেন্টার ব্যাক নিয়ে আসা, এটা হয়তো ভীষণভাবে কার্যকরী হতে পারে। ব্যাকআপ অপশন যেমন বাড়বে, সেখানে কোথাও টিমের যে প্রপার ব্যালেন্স রয়েছে সেটাও থাকবে। তো সেটা নিয়ে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।